আজকে আমরা দেখ শুরু করব কি নিয়ে? শুরু করব দোবন চ্যাপ্টারের অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম নিয়ে। অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম, অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টিস। অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম, আজকে আমরা এইটা পড়ব। তো এই অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম জিনিসটা কি এবং এটা কখন ঘটে? দেখ, আমরা তোদের পড়ানোর সময় বারবার বলে এসছি কি, যে ধর রাউল্টের সূত্র আর ভ্যান টপ সূত্র যে সমস্ত সমীকরণগুলোর ক্ষেত্রে প্রযোজ্য, সেগুলো দেখবি লঘু দ্রবণ ধরা ছিল, এবং সেখানে দেখবি আগে যেগুলো পড়েছি দ্রাবকগুলোর দেখবি কিছু বৈশিষ্ট্য ছিল, কঠিন, তড়িৎ, তড়িৎ, অবিশ্লেষ্য, অসংযোজিত, ঠিক আছে, এক্সেট্রা, এইগুলো ছিল, অনুদ্বায়ী, এইগুলো ছিল। তো আজকে আমরা দ্রাবটার দুটো কেস আমরা দেখব, যে দুটো কেস ঘটলে কি কি হতে পারে। দেখ, এইখানে একটা কেস হচ্ছে দ্রাবটা বিয়োজিত তো হতে পারে। আমরা এতদিন দোবন চ্যাপ্টারে যে দ্রাবকগুলো নিয়ে পড়ছিলাম সেগুলো বিয়োজিত হচ্ছিল না, যেমন ইউরিয়া, যেমন গ্লুকোজ, এগুলো বিয়োজিত হচ্ছিল না, তেমনি বিয়োজিত হতেও তো পারে। আমরা আজকে দেখব যে দ্রাবটাকে যদি NaCl নিই তাহলে কি ঘটনা ঘটবে, বা এরামও তো হতে পারে। অসংযোজিত নিয়ে কাজ করেছিলাম, সংযোজিত তো হতে পারে, তাই না? সংযোজন ঘটতে পারে বা বিয়োজন ঘটতে পারে। তো এই দুটো জিনিস ঘটলে এই অস্বাভাবিক আচরণটা আসবে। সংখ্যাগত ধর্মের একটা অস্বাভাবিক আচরণ আমরা লক্ষ্য করব। কখন লক্ষ্য করব? তখন যখন দ্রাবটার বিয়োজন ঘটবে বা দ্রাবটার কী হবে, সংযোজন ঘটবে। তখন আমরা এই কলিগেটিভ প্রপার্টিগুলোর একটা অস্বাভাবিক আচরণ লক্ষ্য করব। কেন এই অস্বাভাবিক আচরণ লক্ষ্য করব? কারণ আমরা পড়েছি যে সংখ্যাগত ধর্ম দ্রাবের কণার সংখ্যার উপর নির্ভর করে। কি করে? কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম দ্রাবের কণার সংখ্যার উপর নির্ভর করে, দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না। তাহলে দেখ, যদি আমরা কী নিচ্ছিলাম এতদিন কলিগেটিভ প্রপার্টিগুলোর ক্ষেত্রে, যাতে তড়িৎ বিশ্লেষণ না ঘটে, মানে ধর NaCl যদি নিতাম তাহলে কী হতো, Na প্লাস আর Cl মাইনাস হয়তো ভেঙে যেত। এটাকে বলছি তড়িৎ বিশ্লেষণ ঘটে যাচ্ছে, ঠিক আছে? তো এই বিয়োজন বা সংযোজন কার ক্ষেত্রে ঘটে? আমরা নিয়েছিলাম দ্রাবটাকে অসংযোজিত। সংযোজন কার ক্ষেত্রে ঘটে? ধর একটা অর্গ্যানিক অ্যাসিড, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। যদি অ্যাসিডিক অ্যাসিড নিতাম তাহলে দেখা যেত এক্ষেত্রে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে দুটো অ্যাসিটিক অ্যাসিডের অণু হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে সংযোজিত হয়ে গিয়ে দুটো অণুকে অ্যাজিপ মনে হতো দেখে একটা অণু। এইগুলো হাইড্রোজেন বন্ডের মাধ্যমে, H বন্ডের মাধ্যমে, দুদিকে দুটো H বন্ডের মাধ্যমে এরা যেন আটকে গিয়ে একটা অণু হিসেবে আচরণ করতো দ্রবণে, ঠিক আছে? ওই জন্য আমরা এমন কিছু দ্রাবণ নিয়েছিলাম যেগুলো সংযোজনও হয় না, যেগুলোর বিয়োজনও হয় না, যেমন ইউরিয়া, অসমযোজী যৌগ, ঠিক আছে? তো আমরা এতদিন ওইগুলো নিয়ে কাজ করেছিলাম। তো আজকে আমরা দেখব যে এমন কিছু দ্রাবণ নেব যে দ্রাবকগুলোর বিয়োজন ঘটে, বা এমন কিছু দ্রাবণ নেব যে দ্রাবকগুলোর সংযোজন ঘটে। তাহলে সংযোজন এবং বিয়োজন যদি ঘটে, সেক্ষেত্রে সংখ্যাগত ধর্মের কি পরিবর্তন হবে, সেইটা নিয়ে আমাদের আজকের এই ক্লাস। পরিষ্কার বোঝা গেছে? তাহলে আমরা এই যে অস্বাভাবিক কলিগেটিভ প্রপার্টির এই যে আচরণটা কেন ঘটছে? এই আচরণটা ঘটছে এর দুটো মেন কারণ। একটা হচ্ছে দ্রাবের সংযোজনের জন্য ঘটতে পারে, একটা হচ্ছে দ্রাবের বিয়োজনের জন্য ঘটতে পারে। কীভাবে সংযোজন আর বিয়োজন হয় আমি তোদের দেখালাম। বিয়োজন কিভাবে হয়? তো দ্রাবটা আমি NaCl নিলাম, তাহলে এরা বিয়োজিত হয়ে গিয়ে কী করবে, Na প্লাস আর Cl মাইনাস
কণা দেবে। তো আমি যদি এইটাকে একটা কণা হিসেবে দেখি দ্রাবের, যখন এটার আমি দ্রবণ তৈরি করছি তখন তো এক একটা কণা ভেঙে গিয়ে কটা করে কণা তৈরি করে দিচ্ছে, দুটো করে কণা তৈরি করে দিচ্ছে। তাহলে কলিগেটিভ প্রপার্টিগুলো নির্ভর করে কিসের উপর? দ্রাবের কণার সংখ্যার উপর নির্ভর করে। তো দ্রাবের কণার সংখ্যার উপর নির্ভর করে কলিগেটিভ প্রপার্টি। কিন্তু এখানে কণার সংখ্যাটা 1 থেকে 2 হয়ে যাচ্ছে, মানে কণার সংখ্যাটাই তো পাল্টে যাচ্ছে। তো আজকে আমরা দেখব কণার সংখ্যাটা পাল্টে গেলে সেক্ষেত্রে কলিগেটিভ প্রপার্টিগুলো কিভাবে বার করব, কলিগেটিভ প্রপার্টির চেঞ্জটা কিভাবে হবে। ঠিক আছে, দেখ সংযোজনের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে কি হবে, সংযোজনের ক্ষেত্রে যদি NaCl এর সংযোজন নয় বিয়োজনের ক্ষেত্রে, আমি আগে বিয়োজনের কেসটা দেখি যে কলিগেটিভ প্রপার্টিটা কি হতে পারে। যখন বিয়োজন ঘটবে তখন দেখা যাবে দ্রাবের কণাগুলো বিয়োজিত হচ্ছে, দ্রাবের কণাগুলো বিয়োজিত হচ্ছে। এই যে দ্রাব ছিল, দ্রাবটা কি হচ্ছে? বিয়োজিত হচ্ছে, দিয়ে নিশ্চয়ই 2 বা 3টে আয়নে ভেঙে যাচ্ছে। তাহলে দ্রাবর কণাগুলো যদি বিয়োজিত হয় তাহলে বিয়োজনের ক্ষেত্রে কি ঘটনা ঘটছে? দ্রাবের কণা বিয়োজনের মাধ্যমে দ্রাবের কণার সংখ্যা বিয়োজনের মাধ্যমে কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। দেখ দ্রাবের কণার সংখ্যাটা বৃদ্ধি পেলো কি না, দেখ এখানে দ্রাবের কণা কটা নিয়েছিলাম আমি, NaCl একটা যদি অণু হিসেবে বা একটা কণা হিসেবে কল্পনা করি তাহলে এখানে NaClটা একটা গোটা কণা ছিল, এটা ভেঙে গিয়ে Na+ আর Cl- দুটো কণায় ভাগ হয়ে গেল। তাহলে যখন বিয়োজন হবে তাহলে কণার সংখ্যাটা কি হবে? কণার সংখ্যাটা বৃদ্ধি পাবে, কণার সংখ্যাটা কী পাবে? বৃদ্ধি পাবে। আর কণার সংখ্যার উপর নির্ভর করে কলিগেটিভ প্রপার্টি বা সমাবর্তী ধর্মগুলো নির্ভর করে কণার সংখ্যার উপর, তাই তো? তাহলে এখানে সংখ্যাগত ধর্মের মান কি হবে? মান বৃদ্ধি পাবে। এই ব্যাপারটা বুঝতে হবে আগে, ঠিক আছে? দেখ তাহলে কি দেখলাম, যখন ওই দ্রাবের কন্ডিশনগুলো পাল্টালাম আমরা, তা পাল্টে দুটো কন্ডিশন পেলাম। ওখানে পড়েছিলাম যে দ্রাবটা তড়িৎ অবিশ্লেষ্য হবে এবং অসংযোজিত হবে। তো আজকে আমরা দুটো কন্ডিশন পেলাম যে কখন কলিগেটিভ প্রপার্টিটা চেঞ্জ হবে। দুটো কন্ডিশন কি কি? এক হচ্ছে কলিগেটিভ প্রপার্টি নির্ভর করে কিসের উপর? দ্রাবের কণার সংখ্যার উপর নির্ভর করে। তাহলে দ্রাবের কণাটার সংখ্যা যদি চেঞ্জ হয় তাহলে কলিগেটিভ প্রপার্টিগুলো চেঞ্জ হবে। দ্রাবের কণার সংখ্যা চেঞ্জ হয় দুটো ক্ষেত্রে। 1 নম্বর ক্ষেত্র হচ্ছে যদি দ্রাবের কণাগুলোর দ্রাবের বিয়োজন ঘটে তাহলে একটা কেস হবে, আর সংযোজনের ক্ষেত্রে আর একটা কেস হবে। তাহলে দ্রাবের যদি বিয়োজন ঘটে, তাহলে কি ঘটনা ঘটছে? দ্রাবের বিয়োজন ঘটলে দ্রাবের কণার সংখ্যা বিয়োজনের মাধ্যমে কি হচ্ছে? দ্রাবের কণার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। দেখ NaClটা যদি দ্রাব হয়, এটা তড়িৎ বিশ্লেষ্য, তাহলে একটা কণা থেকে কণার সংখ্যাটা বাড়ছে কি বাড়ছে না? বাড়ছে। ধর যদি ক্যালসিয়াম ক্লোরাইড দিত আমাদের, তাহলে কি হতো? Ca2+ প্লাস 2Cl-, তাহলে কণা কটা হয়ে গেল? এখানে 3টে হয়ে গেল। দেখ দুটো Cl- আর একটা Ca2+। এখানে 2+টা কিন্তু কণা নয়, এখানে হচ্ছে ক্যালসিয়াম 2+ কণা একটা আর ক্লোরিন কণা হচ্ছে দুটো, মোট 3টে কণা হয়ে গেল। কিন্তু CaCl2 কটা কণা ছিল? এটা একটা ছিল। তার মানে বিয়োজনের মাধ্যমে সব সময় কি ঘটনা ঘটবে? দ্রাবের কণার সংখ্যা কি হবে? বৃদ্ধি পাবে। এবার কলিগেটিভ প্রপার্টি আমরা কি পড়েছি? কলিগেটিভ প্রপার্টি ইজ প্রপোর্শনাল টু কি? দ্রাবের কণার সংখ্যা, তাই তো? আমরা পড়েছিলাম, দেখবি কলিগেটিভ প্রপার্টি নির্ভর করে দ্রাবের কণার সংখ্যার উপর, দ্রাবের প্রকৃতির উপর নয়। তাহলে দ্রাবের কণার সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে কলিগেটিভ প্রপার্টি সংখ্যাগত ধর্মের মান কি হবে? বৃদ্ধি পাবে। তাহলে বিয়োজনের মাধ্যমে আমরা কি শিখলাম? যখন বিয়োজন ঘটবে তখন বিয়োজনের মাধ্যমে দ্রাবের কণার সংখ্যা বিয়োজনের মাধ্যমে বৃদ্ধি পাবে। দ্রাবের কণার সংখ্যা বৃদ্ধি পেলে কলিগেটিভ প্রপার্টির মান কি হবে? যেটা হওয়া উচিত ছিল সেইটা বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে এই একটা কেস। আর এবার আমরা চলে যাব, আচ্ছা এখানে আরেকটা কথা বলে দিই,
দেখ NaCl বা যে কোনো CaCl2 বা যে কোনো, যদি আমরা দ্রাবটাকে তড়িৎ বিশ্লেষ্য দ্রাবক নিই, আমাদের যে সূত্রগুলো আগের দিন করিয়েছিলাম সেই সূত্রগুলোতে দেখবি সবসময় আমরা একটা কথা বলেছিলাম, দ্রাবটা তড়িৎ অবিশ্লেষ্য হবে, তড়িৎ অবিশ্লেষ্য হবে, এটা বলেছিলাম তো। তো যদি দ্রাবটা তড়িৎ বিশ্লেষ্য হয়, ধর দ্রাবটা তড়িৎ বিশ্লেষ্য, তাহলে কণার সংখ্যা বৃদ্ধি পাবে, কলিগেটিভ প্রপার্টির মান বৃদ্ধি পাবে। তো তড়িৎ বিশ্লেষ্য দ্রাবটার ক্ষেত্রেও আমরা যদি পুরনো ফর্মুলা পুট করি, যে আগে যে ফর্মুলাগুলো যেমন শিখেছিলাম, ধর পাই ইকুয়াল টু কী শিখেছিলাম, সিআরটি। এবার ধর এই সমীকরণটা এসছে কিসের ক্ষেত্রে, দ্রাবটা কী ছিল, ওই 4টে বৈশিষ্ট্য ছিল, যার মধ্যে একটা বৈশিষ্ট্য কী ছিল, তড়িৎ অবিশ্লেষ্য ছিল তো। এই সমস্ত কন্ডিশনের ক্ষেত্রে আমরা আগের দিন এই ফর্মুলাটা পেয়েছিলাম, ঠিক আছে। এইবার ধর আমরা দ্রাবটা তড়িৎ অবিশ্লেষ্য না নিয়ে আমি দ্রাবটাকে কী নিলাম, তড়িৎ বিশ্লেষ্য। দ্রাবটাকে তড়িৎ বিশ্লেষ্য নিলাম, কিন্তু আমরা এই ফর্মুলাতেই বসালাম। তাহলে কি ঘটনা ঘটবে, এই ফর্মুলাতে যদি আমরা বসাই তাহলে আমরা যে মানটা পাবো সেই মানটা আমরা পাবো পাই থিওরিটিক্যাল মানটা কি পাবো, এই ফর্মুলাটা যখন করেছিলাম তখন আমরা কি ধরেছিলাম, যে দ্রাবটাকে কি ধরেছিলাম বল, তড়িৎ অবিশ্লেষ্য, তাই তো। কিন্তু আমরা করছি কার ক্ষেত্রে বার করছি, আমরা বার করছি NaCl এর ক্ষেত্রে। আমরা ফর্মুলাটা যেটা পেয়েছিলাম আগের দিন, সেই ফর্মুলাটা কিন্তু ছিল, দ্রাবটা কী ছিল, তড়িৎ অবিশ্লেষ্য। কিন্তু আজকে আমরা যে দ্রাবটা নিচ্ছি সেই দ্রাবটা কিন্তু তড়িৎ বিশ্লেষ্য। তাহলে আমরা যদি জোরজাবস্তি আগের দিনের ফর্মুলায় ফেলি, তাহলে সেই মানটাকে যদি আমরা পাই থিওরিটিক্যাল বলি, আর আমরা যদি প্র্যাকটিক্যালি NaCl এর ক্ষেত্রে ল্যাবরেটরিতে মানটা বার করি এবং সেই মানটাকে আমরা যদি বলি পাই অবজার্ভ, ঠিক আছে, মানে এটা পরীক্ষালব্ধ মান, এটা থিওরিটিক্যাল মান। তাহলে আজকে আমরা কি সিদ্ধান্তে উপনীত হলাম, দেখ এটা বুঝতে পারলি কি না, এই সিদ্ধান্তে উপনীত হলাম। কেন, কি করে হলাম, কারণ আগের দিনের যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলাটা কার ক্ষেত্রে ছিল, তড়িৎ অবিশ্লেষ্যর ক্ষেত্রে। ওখানে আমরা ধরেছিলাম যে তড়িৎ বিশ্লেষণটা হয়নি, কণায় ভাঙিনি, সেই হিসেবে আমরা ফর্মুলায় ফেলেছি। কিন্তু আমরা যখন প্র্যাকটিক্যালি ল্যাবরেটরিতে করছি তখন করতে গিয়ে দেখতে পাচ্ছি যে দ্রাবের কণার সংখ্যাটা কি হয়ে গেছে, বৃদ্ধি পেয়ে গেছে। দ্রাবের কণার সংখ্যা বৃদ্ধি পেয়ে গেলে কলিগেটিভ প্রপার্টির মানটা কি হবে, বৃদ্ধি পেয়ে যাবে। সেই কলিগেটিভ প্রপার্টিকে আগে আমরা বলছি পাই পরীক্ষালব্ধ বা পাই অবজারভেশন ভ্যালু। তাহলে দেখা যাবে যে বিয়োজনের ক্ষেত্রে পরীক্ষালব্ধ মানটা থিওরিটিক্যাল মানের থেকে বড় হবে, ঠিক আছে, বোঝা গেল, বিয়োজন চলছে। আচ্ছা, এইবার বিয়োজনের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে, তাহলে বিয়োজনের ক্ষেত্রে দেখা যাবে যে আগের দিন যে ভ্যান্টফ ফ্যাক্টর, এই ভ্যান্টফের সমীকরণটা পেয়েছিলাম, এটা পেয়েছিলাম পাই সিআরটি। এটা কার ক্ষেত্রে পেয়েছিলাম, যে সমস্ত দ্রাবগুলো, এটা বিয়োজন করছি তো তাই আমি একটা পয়েন্ট লিখছি, যে সমস্ত দ্রাবগুলো ওই এছাড়াও আরও 3টে বৈশিষ্ট্য কিন্তু ছিল, কিন্তু আজকে যেহেতু বিয়োজন নিয়ে কাজ করছি, তাহলে আমরা যে কালকে আগের দিন যে সমীকরণটা করেছিলাম তখন দ্রাবগুলো কী ছিল, তড়িৎ অবিশ্লেষ্য ছিল, ঠিক আছে। এবার ধর আমি আরেকবার বোঝাচ্ছি আর কি, ধর আমি NaCl নিয়েছি, আমি নিচ্ছি NaCl কিন্তু এই ফর্মুলায় ফেলছি, কিন্তু এই ফর্মুলাটা কার ক্ষেত্রে ডিরাইভ করা ছিল, তড়িৎ অবিশ্লেষ্যর ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে আমি যদি এই ফর্মুলায় ফেলি তাহলে যে মানটা বেরোবে সেই মানটাকে আমরা বলছি পাই তাত্ত্বিক, মানে তথ্যের ভিত্তিতে, থিওরিটিক্যাল, পাই তাত্ত্বিক, ঠিক আছে। এইবার আমরা প্র্যাকটিক্যালি করছি, প্র্যাকটিক্যালি যখন করতে যাচ্ছি তখন দেখছি যে এই রে NaClটা তো Na+ আর Cl- কণায় বা আয়নে ভেঙে গেছে,
তার মানে এখানে আমরা যে ফর্মুলাটা করেছিলাম সেখানে কিন্তু যতগুলো কণা ধরেছিলাম সেই ফর্মুলা হিসেবে কিন্তু আমরা বার করেছি এবং তাত্ত্বিক মানটা পেয়েছি। কিন্তু বাস্তবে করতে গিয়ে দেখা যাচ্ছে যে কণার সংখ্যাটা প্রায় কী হয়ে যাচ্ছে, দ্বিগুণ হয়ে যাচ্ছে। একটা NaCl থাকলে এখানে NaCl হয়ে যাচ্ছে দুটো। সাপোজ ধর আমাদের এখানে 50টা কণা ছিল, তাহলে এই যে মানটা বেরিয়েছে এই মানটা তো 50টা কণার রেসপেক্টে বেরিয়েছে। কিন্তু অরিজিনালি যখন আমি প্র্যাকটিক্যালি বার করছি তখন যেহেতু এটা বিয়োজিত হয়ে গেছে তাই এখানে কণার সংখ্যাটা 50টা এখানে কত হয়ে যাচ্ছে, প্র্যাকটিক্যালি 100 হয়ে যাচ্ছে। তাই এখানে এই মানটা যেটা বেরোবে পরীক্ষালব্ধভাবে সেটাকে আমরা লিখছি পাই পরীক্ষালব্ধ। তাহলে এখানে যেহেতু পরীক্ষালব্ধ দেখতে পাচ্ছি কণার সংখ্যাটা বেড়ে গেছে, তাই আমরা বলতে পারি পাই পরীক্ষালব্ধ ইজ গ্রেটার দ্যান পাই তাত্ত্বিক মান। এইটা তোদের শিখতে হবে, বুঝতে হবে, ঠিক আছে। তাহলে বিয়োজনের ক্ষেত্রে কি হবে, পাই পরীক্ষালব্ধটা গ্রেটার দ্যান পাই তাত্ত্বিক। এবার আমি একটু সহজ করে বোঝাচ্ছি, দেখ ধর আমরা কি জানি 10 = 10 হয়, জানি, হাসি পাবে স্যার কী বলছেন 10 = 10। হ্যাঁ, বাম পক্ষে 10 হলে ডান পক্ষে 10, তবেই তো সমান চিহ্নটা দেবো। এবার ধর কোথাও 10 = এখানে 5 হয়েছে, যদি আমি এখানে লিখি 10 = 5, তাহলে কি হবে, তাহলে এখানে 5কে কী করতে হবে, দেখ নিশ্চয়ই একটা ফ্যাক্টর দিয়ে গুণ করতে হবে। 5কে তার মানে নিশ্চয়ই একটা ফ্যাক্টর দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে দেখ হয়ে যাচ্ছে 10 = 10। এবার আমি এদিকটাকে যদি বলি, এইটাকে ধর বললাম এক্সপেরিমেন্টাল, ওখানে পাই অবজার্ভ লিখছিলাম তাই না, ওটা পাই অবজার্ভ হবে না, ওটা হবে পাই, যেটা একটু আগে লিখছিলাম না পাই অবজার্ভ, ওটা অরিজিনালি হবে পাই এক্সপেরিমেন্টাল, সরি ওটা পাই অবজার্ভ হবে না, পাই এক্সপেরিমেন্টাল হবে। অবজারভেশন মানে যে মানটা আমি দেখছি, পাই এক্সপেরিমেন্টাল পরীক্ষালব্ধ, এখানে ঠিক আছে, বাংলাটা ঠিক আছে, পাই পরীক্ষালব্ধ ইজ গ্রেটার দ্যান পাই তাত্ত্বিক। একটু আগে যেটা পাই অবজার্ভ বলছিলাম ওটা যদি খাতায় টুকে থাকি সেটা পাই অবজার্ভ নয়, ওটা হচ্ছে পাই এক্সপেরিমেন্টাল ইজ গ্রেটার দ্যান কি, পাই থিওরিটিক্যাল, ঠিক আছে। তো ঠিক আছে, এবার বাঁদিকের মানটা ধর এক্সপেরিমেন্টাল, এই মানটা ধরলাম এক্সপেরিমেন্টাল, আর এই মানটা হচ্ছে থিওরিটিক্যাল। আমি কি দেখলাম বল, যে থিওরিটিক্যাল মানটা একটু কম হবে, এক্সপেরিমেন্টাল মানটা একটু বেশি হবে। তাহলে যেই যে ঘাটতিটা হলো এটাকে কিছু একটা দিয়ে গুণ করলে নিশ্চয়ই দুটো সমান হয়ে যাবে। তাহলে এখানে পাই পরীক্ষালব্ধটা ইজ গ্রেটার দ্যান কী হয়ে গেছে, পাই তাত্ত্বিক, তাই তো। তাহলে পরীক্ষালব্ধ মানটা পাই এক্সপেরিমেন্টালটা ইজ ইকুয়াল টু পাই তাত্ত্বিক যদি করতে হয় তাহলে সামথিং কিছু একটা ফ্যাক্টর দিয়ে আমায় গুণ করতে হবে, কিছু একটা ফ্যাক্টর দিয়ে গুণ করতে হবে। কখন এই ফ্যাক্টরটা আসছে, এই ফ্যাক্টরটা আসছে কার ক্ষেত্রে, বিয়োজনের ক্ষেত্রে আসছে, সংযোজনের ক্ষেত্রেও আসবে, ঠিক আছে। যেমন ধর সংযোজনের ক্ষেত্রে কেন আসবে আমি পরে আসছি, ধর 10 = 20, তখন কোনো একটা ফ্যাক্টর দিয়ে তো গুণ করতে হবে, তখন হাফ দিয়ে গুণ করতে হবে। তো যাই হোক, যখন বামপক্ষ আর ডানপক্ষ সমান হবে না তখন কিছু একটা দিয়ে গুণ করলে সেটা সমান হয়ে যাবে। তাহলে পাই পরীক্ষালব্ধ ইকুয়াল টু কী হয়ে গেল, একটা ফ্যাক্টর নিয়ে এলাম আই ইন্টু পাই তাত্ত্বিক, তাই না, এই যে যেটা বোঝালাম, ধর এটা হচ্ছে আই এখানে, ঠিক আছে। এই আইটাকে আমরা বলছি ভ্যান্ট অফ গুণক বা ভ্যান্ট অফ ফ্যাক্টর, ভ্যান্ট অফ গুণক বা ভ্যান্ট অফ ফ্যাক্টর, ঠিক আছে। ভ্যান্ট হফ ফ্যাক্টর বা ভ্যান্ট অফ গুণক আইটাকে বলছি, ঠিক আছে। তো এইবার ফর্মুলাটা তাহলে কি হয়ে গেল, সংযোজন বা বিয়োজনের ক্ষেত্রে দেখ এই পরীক্ষালব্ধ কথাটা আমি তুলে দিলাম। তাহলে পাই ইকুয়াল টু পাই তাত্ত্বিকের ফর্মুলা কী ছিল, CRT ছিল, তাহলে আই ইন্টু CRT, ফর্মুলাটা কি দাঁড়িয়ে গেল, পাই ইকুয়াল টু দাঁড়িয়ে গেল আই ইন্টু CRT, যেটা সিম্পল দ্রাব্য ওই বৈশিষ্ট্যগুলো তড়িৎ অবিশ্লেষ্য, তড়িৎ ওই অসংযোজিত, ওদের ক্ষেত্রে যে ফর্মুলাটা পাই ইকুয়াল টু CRT ছিল, বিয়োজনের ক্ষেত্রে ফর্মুলাটা দাঁড়িয়ে গেল পাই ইকুয়াল টু আই ইন্টু CRT, ঠিক আছে। এটা বিয়োজনের ক্ষেত্রে বলে নয়, এটা সংযোজনের ক্ষেত্রেও এই ফর্মুলাটাই আসবে। আগে বিয়োজনটা বলে নিই, দিয়ে সংযোজনের ক্ষেত্রে আমি দেখাচ্ছি একই ফর্মুলা আসবে, বোঝা যাচ্ছে কি বলছি। তার মানে
আমাদের ফর্মুলাটা কী দাঁড়ালো, দেখ এখানে ছিল আগের দিন সেই অসংযোজিত অবিয়োজিতর ক্ষেত্রে পাই ইকুয়াল টু সিআরটি ছিল, কিন্তু যদি বিয়োজন ঘটে তাহলে পাইয়ের মানটা একটু বেড়ে যাচ্ছে, তখন ফর্মুলাটা কি দাঁড়িয়ে গেল, এই হচ্ছে ফর্মুলা। তার মানে যদি যে কোনো দ্রাব্য দেয়, সংযোজন হোক বা বিয়োজন হোক, সংযোজনটা এক্ষুনি দেখাচ্ছি, ফর্মুলাটা একটুখানি চেঞ্জ হয়ে গেল, পাই ইকুয়াল টু আই ইন্টু সিআরটি। ওকে, আচ্ছা কী করে এলাম এটা দেখ, আরেকবার দেখাচ্ছি। পাই পরীক্ষালব্ধ ইকুয়াল টু আই ইন্টু কী হলো, পাই তাত্ত্বিক থিওরিটিক্যাল। তাহলে আই ইকুয়াল টু কী হলো, পাই পরীক্ষালব্ধ এক্সপেরিমেন্টাল ডিভাইডেড বাই পাই তাত্ত্বিক। তাহলে তোকে যদি বলে ভ্যান টপ গুণক কী, তাহলে আমরা এইভাবে বলতে পারি যে অভিশ্রবণ চাপের পরীক্ষালব্ধ মান এবং অভিশ্রবণ চাপের তাত্ত্বিক মানের অনুপাতকে আমরা বলি পাই। তো এবার আমার মনে মনে প্রশ্ন হবে যে স্যার তাহলে কি এটা অভিশ্রবণ চাপের ক্ষেত্রেই প্রযোজ্য? না, এটা ভ্যান টপ করেছিলেন ঠিকই, কিন্তু এটা শুধু অভিশ্রবণ চাপের ক্ষেত্রে প্রযোজ্য নয়। দেখ ডেল্টা টিভি সমান কী ছিল, আর বোঝানোর খুব একটা দরকার নেই। ডেল্টা টিভি সমান কী ছিল, কেবি ইন্টু এম। তাহলে বিয়োজন যদি ঘটে বা সংযোজন, আমি আসছি সংযোজনের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে ফর্মুলাটা কী হয়ে যাবে, প্রত্যেকটা ক্ষেত্রেই ভ্যান টপ ফ্যাক্টর দিয়ে গুণ হয়ে যাবে, আই ইন্টু কেবি ইন্টু এম। ডেল্টা টিএফ ইকুয়াল টু কী হয়ে যাবে, আই ইন্টু কেএফ ইন্টু এম। পি জিরো মাইনাস পি বাই পি জিরো ইকুয়াল টু কী হয়ে যাবে, আই ইন্টু এক্স টু। ঠিক আছে, তার মানে যে সমস্ত আমরা ডেরিভেশন এতদিন করে এলাম সেগুলো করেছিলাম দ্রাবটা কী হয়েছিল, দ্রাবটা অসংযোজিত বা অতড়িৎ অবিশ্লেষ্যর ক্ষেত্রে করেছিলাম। যদি দ্রাবটা সংযোজন বা বিয়োজন ঘটে তাহলে ফর্মুলাগুলো কিন্তু একই থাকবে, শুধু একটা আই দিয়ে গুণ করে দিতে হবে, একটা আই দিয়ে গুণ করে দিতে হবে। সেটা সংযোজনের ক্ষেত্রেও গুণ করে দিতে হবে, সেটা বিয়োজনের ক্ষেত্রেও গুণ করে দিতে হবে, এবং এই আইটাকে আমরা বলছি ভ্যান টপ ফ্যাক্টর। তাহলে আমরা বিয়োজনটা পড়লাম, আমরা আইয়ের মান কী করে বার করতে হয় সেটাও যাব, আগে আমরা সংযোজনটা পড়ে নিই এবার। ঠিক আছে, আইটাকে আমরা কি বললাম, আইটাকে আমরা বললাম ভ্যান টপ ফ্যাক্টর। এবার আমরা চলে যাই সংযোজন। দেখ সংযোজন একটু আগে যেটা বলছিলাম, এই হচ্ছে সংযোজন। ঠিক আছে, তাহলে সংযোজনের বিয়োজনের ক্ষেত্রে যেমন কণা বেড়ে যাচ্ছিল, সংযোজনের ক্ষেত্রে দেখ এটাকে এখন মনে হচ্ছে একটা গোটা কণা, এটা হাইড্রোজেন বন্ধন করেছে। 11-এ নিশ্চয়ই পড়েছিস, দুটো অ্যাসিডিক অ্যাসিডের অণু পরস্পরের সঙ্গে হাইড্রোজেন বন্ধন করেছে, আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন করেছে। তাহলে এখন বাইরে থেকে দেখে এই দুটো কণাকে কি মনে হচ্ছে, একটা কণা মনে হচ্ছে, কিন্তু আদপে এই দুটো কণা মোট কটা কণা, দুটো কণা। তাহলে দুটো কণাকে বাইরে থেকে দেখে মনে হচ্ছে দেখ একটা কণা। ঠিক আছে, তার মানে সংযোজনের ক্ষেত্রে বিয়োজনের ক্ষেত্রে দ্রাবের কণার সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল, সংযোজনের ক্ষেত্রে দ্রাবের কণার সংখ্যা কী হবে, দ্রাবের কণার সংখ্যা কী হবে, হ্রাস পাবে। দ্রাবের কণার সংখ্যা যদি হ্রাস পায় তাহলে কলিগেটিভ প্রপার্টি কী হবে, সংখ্যাগত ধর্ম কী হবে, কলিগেটিভ প্রপার্টি এর মান কী হবে, কমবে। দ্রাবের কণার উপর তো নির্ভর করে, দ্রাবের কণার সংখ্যা যদি বাড়ে তাহলে কলিগেটিভ প্রপার্টির মান বাড়বে, দ্রাবের কণার সংখ্যার মান যদি হ্রাস পায় তাহলে কলিগেটিভ প্রপার্টির মান কমবে। তাহলে এক্ষেত্রে কি হবে, আমাদের ফর্মুলা কি ছিল, পাই ইকুয়াল টু সিআরটি। এটা যখন ফর্মুলা ছিল এটাকে আমরা বলছি পাই থিওরিটিক্যাল ফর্মুলা, মানে সব দ্রাবটা যখন অসংযোজিত বা তড়িৎ অবিশ্লেষ্য তার ক্ষেত্রে। এবার ধর আমি দ্রাবটাকে এইটা নিয়েছি, তাহলে এখানে তো সংযোজন ঘটছে, কিন্তু আমি এটাকে এই ফর্মুলায় যদি বসাই তাহলে যে মানটা পাবো, এখানে কণার সংখ্যাটা বেশি ছিল, কিন্তু বাস্তবে দেখতে পাচ্ছি যখন আমি পরীক্ষালব্ধভাবে করছি, পাই যখন এক্সপেরিমেন্টাল বার করছি, তখন দেখব যে মানটা কী হবে, কিছুটা কমে যাবে। কেন কমে যাবে, কারণ এখানে দেখ আগে যখন আমরা
এস্টাবলিশ করেছিলাম ফর্মুলাগুলো, যখন তারা সংযোজিত হয়নি তখন এদের আলাদা, এই দুটো কণা আলাদা আলাদা, অ্যাজ ইফ এটা আলাদা আলাদা দুটো কণা ছিল, তাহলে যখন এরা সংযোজন হয়নি তখন ফর্মুলাটা এইটা ছিল। ঠিক আছে, এখন যদি আমি এইটাকে এই ফর্মুলায় বসাই তাহলে এইখানের ফর্মুলাটায় কিন্তু সংযোজনের কেসটা এখানে আমরা কনসিডার করিনি। তার মানে এই ফর্মুলাটায় সংযোজনের ক্ষেত্রে দ্রাবের কণার সংখ্যাটা দেখ, দুটো হ্রাস পেয়ে কী হয়ে গেছে, একটা, তাহলে দ্রাবের কণার সংখ্যা হ্রাস পাচ্ছে। কিন্তু থিওরিটিক্যাল যে ফর্মুলাটা ছিল সেটা তো দ্রাবের কণার সংখ্যা এই দুইটা ধরেই করা, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে দ্রাবের কণার সংখ্যাটা হ্রাস পাচ্ছে। তাহলে পাই এক্সপেরিমেন্টাল মানে পরীক্ষালব্ধ মানটা কি হবে, কমে যাবে। তাই এখানে পাই এক্সপেরিমেন্টাল ইজ লেস দ্যান হবে পাই থিওরিটিক্যাল। বোঝা গেল যে পাইয়ের তাত্ত্বিক মানটা এক্ষেত্রে বড় হবে, পরীক্ষালব্ধ মানটা এক্ষেত্রে ছোট হবে। কেন ছোট হবে, কারণ পরীক্ষালব্ধ মানে আমি গিয়ে দেখতে পাচ্ছি দ্রাবের কণার সংখ্যা কী হয়েছে, হ্রাস পেয়েছে। দ্রাবের কণার সংখ্যা হ্রাস পেলে কলিগেটিভ প্রপার্টির মান কী হয়, হ্রাস পায়। তাহলে এক্ষেত্রেও আমি যদি এই দুটোকে মেলাতে চাই তাহলে এক্ষেত্রেও ফর্মুলাটা কিন্তু একই আসবে। ঠিক আছে, এক্ষেত্রে আইটা ভগ্নাংশ হবে, ওটার ক্ষেত্রে আইটা পূর্ণ সংখ্যা হবে। তো বোঝা গেল, সে একটু আগে দেখালাম এক্ষেত্রে কমে গেছে, তাহলে বাঁ দিকটা কম ডান দিকটা বেশি। একটু উদাহরণটা যেটা দিচ্ছিলাম, এটা হচ্ছে ধর পরীক্ষালব্ধ, এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল, আর এটা হচ্ছে থিওরিটিক্যাল। এখানে থিওরিটিক্যালটা বেশি, তাহলে এখানে কী দিয়ে গুণ করবো, এখানে ভগ্নাংশ দিয়ে গুণ হবে। এখানে দেখতে পাবো আই এর মানটা ভগ্নাংশ হবে, ওখানে দেখবো আই এর মানটা কী হবে, ভগ্নাংশ হবে না, সংখ্যা হবে, পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তো এবার আমরা দুটো আলাদা আলাদা কেস নিয়ে স্টাডি করব এবং আমরা অঙ্ক নিজেরাই করতে পারবো। ধর বাঁ দিকে আমি লিখলাম বিয়োজন, ডান দিকে আমি লিখলাম সংযোজন। ঠিক আছে, বিয়োজনের ক্ষেত্রে কি হবে, দ্রাবের কণার সংখ্যা বৃদ্ধি পাবে। বিয়োজনের ক্ষেত্রে দ্রাবের কণার সংখ্যা বৃদ্ধি পাবে। সংযোজনের ক্ষেত্রে দ্রাবের কণার সংখ্যা হ্রাস পাবে। যদি কণার সংখ্যা বৃদ্ধি পায় তাহলে সংখ্যাগত ধর্ম বৃদ্ধি পাবে। এখানে সংখ্যাগত ধর্ম হ্রাস পাবে। ঠিক আছে, এই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। আচ্ছা, এবার বোথ এই দুটোর ক্ষেত্রেই কলিগেটিভ প্রপার্টির কিন্তু ফর্মুলাগুলোর ক্ষেত্রে যদি সংযোজনই হোক বা বিয়োজনই হোক, পাই ইকুয়াল টু হয়ে যাবে আইসিআরটি, ডেল্টা টিবি হয়ে যাবে আই কেবি ইন্টু এম, ডেল্টা টিএফ ইকুয়াল টু হয়ে যাবে আই কেএফ ইন্টু এম, আর পি জিরো মাইনাস পি বাই পি জিরো ইকুয়াল টু হয়ে যাবে আই ইন্টু এক্স টু। মানে যেটা ফর্মুলা ছিল তার সামনে আই দিয়ে গুণ হয়ে যাবে, সেটা সংযোজনই হোক বা বিয়োজনই হোক, কী দিয়ে গুণ হয়ে যাবে, ওই ফ্যাক্টরটা দিয়ে গুণ হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা শিখব যে বিয়োজন আর সংযোজনের ক্ষেত্রে কিভাবে আই এর মান বার করতে হবে। দেখ, খুব ইজি, তোরা এই মানটা কি করে বার করতে হবে আমি শিখিয়ে দিয়েছি পুরো আগের অঙ্কগুলোর মতো। কেবির মান দেয়া থাকবে, এখান থেকে সেই টিবি মাইনাস টিবি ড্যাশ মাইনাস টিবি করে একটা মান বার করতে হয়। শুধু এই প্রত্যেকটা অঙ্কর ক্ষেত্রে সব একই রকম হবে, শুধু আমাকে কষ্ট করে এই মানটা বার করা শিখে নিতে হবে, যেটা খুবই সোজা। আমি তোকে এবার আই এর মানটা বার করা শেখাবো। আই এর মানটা বার করে ফেলতে পারলেই, ঠিক আগে যে অঙ্কগুলো করছিলাম, এই যে এমটা বার করে এমের, সে বলেছিলাম স্টেপ ওয়ানে কী করব, দ্রাবের মোলে যাব, স্টেপ টুতে এমের মানটা বার করা শিখিয়েছিলাম, সেই এমের মানটা আর কেবির মানটা বসিয়ে দিয়ে ডেল্টা টিভি থেকে বার করতে বলেছিলাম। কিছু না, সব সেম অঙ্ক হবে, শুধু আই এর মানটা বার করাটা শিখে নেবো। অঙ্কগুলোই আই এর মানটা পুট করলেই চলে আসবে। ঠিক আছে, তো বিয়োজনের ক্ষেত্রে একটা টার্ম এবার আমাদের আসবে, যেটা হবে বিয়োজন মাত্রা। বিয়োজন মাত্রা, যেটাকে আমরা লিখি আলফা দিয়ে। ক্লাস 11-এ তোরা ওই আয়নীয় সাম্যাবস্থা চ্যাপ্টারটায় পড়েছিস। এবার বলে দিই, বিয়োজন মাত্রা ইকুয়াল টু হবে i-1 ডিভাইডেড বাই n-1। বিয়োজন মাত্রার ফর্মুলা হচ্ছে i-1
ডিভাইডেড বাই n মাইনাস ওয়ান। তাহলে ফর্মুলাটা কী দাঁড়ালো? আলফা ইকুয়াল টু i মাইনাস ওয়ান বাই n মাইনাস ওয়ান। এই ফর্মুলা থেকে আমাদের বার করতে হবে কার মান? i এর মান। এখানে আলফাটা কি? বিয়োজন মাত্রা। এবার একটা এক্সাম্পল দিয়ে তোদের যদি দেখিয়ে দিই তাহলে তোরা খুব সহজেই করতে পারবি। এবার প্রশ্ন হবে যে স্যার এখানে এনটা কি? এনটা হচ্ছে মোট কণার সংখ্যা, মোট কণার সংখ্যা। এক্সাম্পল দিই, এক্সাম্পল ধর NaCl, NaCl, তাহলে NaClটা ভাঙলে কী হয়? Na প্লাস প্লাস Cl মাইনাস। তাহলে এক্ষেত্রে n এর মান হবে 2। যতগুলো আয়ন তৈরি হবে, চার্জ নয়, যতগুলো আয়ন তৈরি হবে, এখানে Na প্লাস একটা আয়ন, এখানে Cl মাইনাস একটা আয়ন, তাহলে n এর মান কত হবে? n এর মান এখানে হবে 2। n এর মানটা বার করার আগে শেখাই। তো CaCl2 ভাঙছি, Ca2 প্লাস প্লাস 2Cl মাইনাস, Ca2 প্লাস প্লাস 2Cl মাইনাস। এখানে Ca2 প্লাস আয়ন কটা আছে? একটা আছে। দেখ ওপরেরটা দেখবি না, ওপরেরটা খবরদার দেখবি না। Ca2 প্লাস সামনে কত লেখা আছে? 1। Cl মাইনাস কতগুলো আছে? 2টো। আর Ca2 প্লাস কিছু লেখা নেই মানে কতগুলো আছে? একটা। তাহলে এখানে n এর মান কত হবে? 3 হবে। ঠিক আছে, n এর মানটা বার করার আগে শেখাই। ধর একটা এক্সাম্পল দিচ্ছি, ধর Al2SO4 হোল থ্রাইস, ধর এইটা আছে Al2SO4 হোল থ্রাইস। আমি ভালো করেই জানি যে 80% ছেলে মেয়ে এটাকে ভাঙতে পারবি না। ঠিক আছে, আমি ভেঙে দিচ্ছি। 2Al3 প্লাস প্লাস 3SO4 2 মাইনাস, 2Al3 প্লাস প্লাস 3SO4 2 মাইনাস। তাহলে এখানে n এর মান হবে 5। ঠিক আছে, কি করে 5 হলো? খবরদার কনফিউজ হবি না, এগুলোর জন্য 5 হয়নি কিন্তু। 5 হয়েছে Al3 প্লাস আয়ন কটা আছে? 2টো। SO4 2 মাইনাস আয়ন কটা আছে? 2টো। তাহলে মোট যতগুলো আয়ন থাকবে n এর মান তত হবে। ক্লিয়ার? ঠিক আছে, এবার তোদের বলে দেবে অঙ্কয়ে যে, তোকে বলে দেবে যে ধর NaCl এর একটা অঙ্ক দিয়েছে, তোকে বলে দেবে NaCl এর বিয়োজন মাত্রা হচ্ছে 70%, এরম পার্সেন্ট বলে দেবে। তো তোকে বলে দিল যে NaCl এর বিয়োজন মাত্রা হচ্ছে 70%। তাহলে তুই আলফার মান বসাবি, 70কে 100 দিয়ে ভাগ করে নিবি। তাহলে কত বসাবি আলফার জায়গায়? 0.7। আলফার জায়গায় কত বসাবি? 0.7। ক্লিয়ার? ধর কোনো অঙ্ক দিয়েছে 100%, কিছু বলে দেয়নি। ধর NaCl এর বিয়োজন মাত্রা বলে দেয়নি। যদি বলে না দেয়, এগুলো তো তীব্র তড়িৎ বিশিষ্ট, তাহলে আমাদের ধরে নিতে হবে যে 100% হচ্ছে তার কি? 100% হচ্ছে তার বিয়োজন মাত্রা। তাহলে সেক্ষেত্রে আলফার মান কত হবে? 1। তাহলে এবার দেখ, আলফার মানটা বলে দিলাম, কি বসাবি? আলফার মান 0.7 বা 1 এই জাতীয় বসাবি। n এর মান বলে দিলাম, NaCl হলে এই আয়নের সংখ্যাটাকে বসাবি, আয়নের মোট সংখ্যাটাকে বসাবি, 2 আর 1 3 বসাবি। তাহলে এখান থেকে দেখ ইজিলি আমরা i এর মান বার করে নিতে পারবো, তাই না? আমরা খুব সহজেই এখানে i এর মানটা বার করে নিতে পারবো। এরকম দেখবি একটা অঙ্ক দেয়া আছে, আমি যাচ্ছি অঙ্কটার দিকে। ছোট্ট অঙ্ক, হয়তো হাফ পাতা জায়গা নষ্ট হয়েছে, কিন্তু একটা ছোট্ট অঙ্ক আছে i বার করা। ঠিক আছে, এই হলো আমাদের বিয়োজন, এই হচ্ছে আমাদের বিয়োজন। তাহলে বিয়োজনের পর এবার আমরা চলে যাই, একটু সংযোজনটাকে বলে নিই, দিয়ে অঙ্কের দিকে যাচ্ছি। এটা ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছিস। এবার যাব সংযোজনের দিকে। যদি সংযোজন থাকে তাহলে দাবের কণার সংখ্যা কী হচ্ছে? হ্রাস পাচ্ছে। তোকে অঙ্কে বলে দেবে যে সংযোজন ঘটছে, আর সংখ্যাগত ধর্ম হ্রাস পাচ্ছে। ফর্মুলা কিন্তু এইগুলোই, আইটা বার করার জন্য তোকে আমি শেখাচ্ছি। তো এই অঙ্কতেও তোদের কি বলতো? সংযোজন মাত্রা দিয়ে দেবে। সেই সংযোজন মাত্রাকে লেখা হয় x দিয়ে, সংযোজন মাত্রাকে লেখা হয় x দিয়ে। আর এখানে ফর্মুলাটা হবে i-1, এখানে হবে 1/n-1, 1/n-1। এখানে nটা কি? এখানে nটা হচ্ছে, একটু আগে দেখবি করেছিলাম না অ্যাসিটিক অ্যাসিড, করেছিলাম একটু আগে অ্যাসিটিক অ্যাসিড। করেছিলাম তো। এখানে দেখ অ্যাসিটিক অ্যাসিডটা এখানে ডাইমার হিসেবে আছে, মানে যতগুলো অণু যুক্ত হয়ে আছে একসাথে
তাদেরকে আমরা বলি এইভাবে নাম বলি ডাইমার। তাহলে ডাইমার মানে এনের মান 2। তোকে অঙ্কে হয়তো বলে দেবে যে এক্ষেত্রে অ্যাসিডিক অ্যাসিডটি ডাইমার হিসেবে আছে, বা কোনো জায়গায় দেখবি বলবে ট্রাইমার হিসেবে আছে। তাহলে ট্রাইমার বললে এনের মান 3, ডাইমার বললে এনের মান 2, এরকম তোকে কিন্তু এনের মানটা পরিষ্কার বলে দেবে, ডাইমার বা ট্রাইমার বলে দেবে। ঠিক আছে। আচ্ছা, সংযোজন মাত্রা এখানে এটাও তোকে সেই পার্সেন্টেজে দিয়ে দেবে। এখানে যেমন করতে বললাম 100 দিয়ে ভাগ, ওখানেও 100 দিয়ে ভাগ করে তোরা বসাবি, দিয়ে তোরা কী করবি, আই এর মানটা বার করবি। খুব সোজা, তাই তো, খুব সোজা। তাহলে এর ক্ষেত্রেও বোঝা গেল কীভাবে বার করব, এর ক্ষেত্রেও আশা করি বোঝা গেল কী করে বার করব। এইবার অঙ্কের মজা দেখ, আই এর মানটা তোরা সাইডে ধর বার করে নিলি, সেই আই এর মানটা পুট করবি। অঙ্কের নিয়ম কিন্তু এক, আগের অঙ্কগুলো যেভাবে করেছিস নিয়ম কিন্তু এক। আমি একটা দুটো করিয়ে অবশ্যই দেবো, নিয়ম এক, শুধু তোকে সাইড করে আই এর মানটা বার করে নিতে হবে। ঠিক আছে, সংযোজন ক্ষেত্র করলাম। এবার আমরা প্র্যাকটিক্যালি অঙ্কের দিকে একটু হাঁটি। অঙ্ক না করলে তো বোঝা যাবে না। আমরা আমার এই জেরক্সের 21 অঙ্কটার দিকে একটু চলে যাই। 21 অঙ্কটায় হাত পাতা হয়তো জায়গা আছে, কিন্তু অঙ্কটা কি বলেছে দেখ, বলেছে কেবিআরের একটি জলীয় দ্রবণের গাঢ়ত্ব 0.5 m। উক্ত দ্রবণে 80% কেবিআর আয়নিত হলে ভ্যান টপ ফ্যাক্টর কত? ঠিক আছে, দ্রবণের গাঢ়ত্ব ইকুয়াল টু কী বলেছে, 0.5 m। বলেছে 80% আয়নিত হয়েছে, মানে আলফাটা তোকে বলে দিয়েছে 80%, আর কি বলে দিয়েছে, আয়নটা কেবিআর বিয়োজিত হচ্ছে। ঠিক আছে, তাহলে যদি বিয়োজিত হয় তাহলে কেবিআরকে বিয়োজিত করলে কি হবে, কে প্লাস বিআর মাইনাস, তাহলে এখানে এনের মান কত হলো 2, কে প্লাস একটা আছে, বিআর মাইনাস একটা আছে, তাহলে এনের মান কত হলো 2। তাহলে আলফার মান কত হলো 0.100 দিয়ে ভাগ করব 8, পার্সেন্টেজটা তুললে 8। এই মানটা এখানে ফালতু দেয়া আছে, তোর কনসেন্ট্রেশন ব্রেক করার জন্য মানটা দেয়া আছে, তোকে বার করতে বলেছে ভ্যান টপ ফ্যাক্টর। তাহলে এবার ফর্মুলা লিখি, আমরা জানি যে বিয়োজন মাত্রা ইকুয়াল টু I-1/n-1। খুব সোজা। দেখ এবার আলফার জায়গায় বসিলাম 0.8, এটা I-1, এখানে কী হয়ে গেল 2-1, তাহলে I-1 ইকুয়াল টু কত হলো 0.8, তাহলে I ইকুয়াল টু হয়ে গেল 1.8। তাই তো, দেখ খুব সোজা। তাহলে এখানে 2-1 করলে কত আসছে 1, তাহলে 1 মানে এখানে 0.8ই রইল, আর এদিকে কত রইল I-1, তাহলে I ইকুয়াল টু ওদিকে চলে গেল, তাহলে 1.8 হয়ে গেল। ছোট্ট অঙ্ক। আচ্ছা, এবার অন্য অঙ্কে চলে যাব আমরা। আচ্ছা, এবার একটা অঙ্কে চলে যাই, আমার জেরক্সের 24 অঙ্কটা। 50 গ্রাম CS2 এবং 0.61 গ্রাম বেঞ্জোইক অ্যাসিডের দ্রবণে বলেছে বেঞ্জোইক অ্যাসিড 84% ডাইমার গঠন করে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা তোদের ফার্স্টলি বলি আমি সংযোজনের অঙ্ক। এখানে দ্রাব আর দ্রাবকটা ঠিক করতে হবে। দেখ বেশি আছে CS2, যারা বুঝতে পারছিস না, ভাষায় বোঝা যাচ্ছে, যারা বুঝতে পারছিস না তাদের জন্য বলি বেশি আছে CS2, তাহলে এখানে CS2টা হচ্ছে দ্রাবক। ঠিক আছে, আমি কি নিয়মে করছি একটু ফলো কর। হ্যাঁ, 0.61 আগের অঙ্কগুলোর মতো করেই করছি, শুধু আমি সাইডে আইটা ক্যালকুলেট করে নিয়ে বসিয়ে দেবো। দেখ অঙ্কটা দেখ, বুঝতে পারবি। আগের অঙ্কে স্টেপ 1-এ আগে যখন শিখিয়েছিলাম দেখবি স্টেপ 1-এ করেছিলাম 0.61 গ্রাম কি বেঞ্জোইক অ্যাসিড ইজ ইকুয়াল টু 0.61, তাকে কত দিয়ে ভাগ করব, বেঞ্জোইক অ্যাসিডের মলিকুলার ওয়েট দিয়ে ভাগ করব। বেঞ্জোইক অ্যাসিডের মলিকুলার ওয়েট যদি ক্যালকুলেট করতে পারি 122 হবে। কী করে হচ্ছে, বেঞ্জোইক অ্যাসিডের ফর্মুলা হচ্ছে এইটা, এখানে সি এর জায়গায় 12 বসাবি, 6টা একে 7টা আছে, সি এর জায়গায় 12 বসাবি, এইচের জায়গায় 1 বসাবি, আর অক্সিজেন 2টো আছে, 16-32 বসাবি, তো হবে এত মোল বেঞ্জোইক অ্যাসিড। ঠিক আছে, এত মোল বেঞ্জোইক অ্যাসিড। আমি দেখবি আগেও করিয়েছি, স্টেপ 1 বলে এভাবে করিয়েছিলাম। স্টেপ 1-এ কী করলাম, আমি বেঞ্জোইক অ্যাসিডটাকে গ্রাম থেকে কিসে চলে গেলাম, মোলে চলে গেলাম। ঠিক আছে, আচ্ছা স্টেপ 2-তে কী শিখিয়েছিলাম তোদের,
স্টেপ 2তে বলেছিলাম মোলালিটিটা বার করব, এখানেও তাই করব, একই অঙ্ক, শুধু আইটা আলাদা করে বার করতে হবে। আচ্ছা, 50 গ্রাম CS2 দ্রাবকে আর কি দ্রবীভূত বেঞ্জয়িক অ্যাসিড এত মোল। দেখবি নিয়ম তো তাই ছিল মোলালিটি বার করার, 50 গ্রাম দ্রাবকে দ্রবীভূত বেঞ্জয়িক অ্যাসিড এত মোল, তাহলে 1000 গ্রাম দ্রাবকে দ্রবীভূত বেঞ্জয়িক অ্যাসিড তো 50, তাই তো। তাহলে এখানে একটা শূন্য কেটে দিলাম। আচ্ছা, 100কে 61 দিয়ে যদি 0.61 দিয়ে গুণ করি তাহলে 61 হবে। হ্যাঁ, একটা ঘর দুটো ঘর উঠে গেল, মনে হচ্ছে 1-এর 2 আসবে দেখবি। তাহলে দ্রবণের মোলালিটি আসলো কত? দ্রবণের মোলালিটি M = এলো 0.5, হাফ। তোরা ক্যালকুলেটটা অবশ্যই করবি বাড়িতে, আমি মুখে মুখে করলাম, এলো হাফ। তাহলে এত অবধি আগে তো এইভাবেই শিখিয়েছিলাম যে স্টেপ 1-এ কী করবি, মোলে চলে যাবি, আর স্টেপ 2-তে কী করবি, দ্রবণের মোলালিটিটা বার করবি ঐকিক নিয়ম করে। ঠিক আছে, এই লাইনটা আবার বলে দিচ্ছি। 50 গ্রাম CS2-তে দ্রবীভূত বেঞ্জয়িক অ্যাসিডের মোল বা বেঞ্জয়িক অ্যাসিড এত মোল, 1000-এ কত, এটা বেরিয়ে গেল M। ঠিক আছে। আচ্ছা, এবার কী বার করতে দিয়েছে? দ্রবণের স্ফুটনাঙ্ক, মাইন্ড ইট, দ্রবণের স্ফুটনাঙ্ক। তাহলে আমাদের ফর্মুলা কি হচ্ছে এবার? স্ফুটনাঙ্ক, বয়েলিং। আমরা জানি বলে লিখবি I × KB × M। আগে যে ফর্মুলাটা তোরা বসাচ্ছিলি শুধু KB × M, এখানে তোরা বসাবি I × KB × M। আচ্ছা, অঙ্কয় দেখবি কেবির মানটা দেয়া আছে, এম এর মানটা বেরিয়ে গেছে, আমি এক্ষুনি আই এর মানটা বার করছি, তাহলে ডান দিকটা পুরোটা পেয়ে যাব। আচ্ছা, আই এর মানটা বার করব কীভাবে? এটা হচ্ছে সংযোজনের অঙ্ক। তাহলে সংযোজন মাত্রা x = I-1/1/n-1, এই হচ্ছে ফর্মুলা। কেমন? আচ্ছা, এইবার বলেছে 84% ডাইমার গঠন করে, তাহলে 84% মানে 0.84 বসাবো, I-1 ডাইমার মানে ½ - 1, ডাইমার মানে বেরোবে ½ - 1। তো এখান থেকে আই এর মানটা দেখবি ভগ্নাংশে বেরোবে, কিন্তু পজিটিভেই বেরোবে। হ্যাঁ, কেন পজিটিভে বেরোবে বলছি? তোর মনে হতে পারে স্যার নিচেটা তো নেগেটিভ আসছে। সংযোজনের ক্ষেত্রে আইটা <1 হয়, আর বিয়োজনের ক্ষেত্রে আইটা <1 হয়। তাহলে সংযোজনের ক্ষেত্রে আই এর মানটা 1-এর থেকে ছোট হবে, 1-এর থেকে ছোট, আর এটাও দেখ মাইনাস, এটাও মাইনাস, মাইনাস মাইনাস কেটে যায়, তাই এখানে আই এর তোর একটা ঠিকঠাক মানই বেরোবে। ঠিক আছে, আই এর একটা ঠিকঠাক মানই বেরোবে। তাহলে আই এর মানটা তুই এখান থেকে পাবি, সেই আই এর মানটা তুই বসিয়ে দিবি এইখানে। তাহলে দেখ ডান দিকে সব কটার মান তুই জেনে গেছিস, সব কটার মান জেনে গেছিস। এবার তাহলে আমার অঙ্কটা কী দাঁড়ালো? TB - TB = সামথিং একটা মানটা তো পেয়ে গেছি, তিনটের মানই তো জানা, তিনটের মানকে যদি আমরা গুণ করি তাহলে একটা মান তো আমি পেয়ে যাব। এবার এখানে দেখ দ্রাবকের স্ফুটনাঙ্কটা দেওয়া আছে 46.2, মানে এইটা দেওয়া আছে, এটা কত দেওয়া আছে, এটার মান দেওয়া আছে। তাহলে তুই বার করবি TB - এখানে না একটু যোগ করে দিস, 273 + 46.2 = ওই ডান দিকের যে মানটা বেরিয়েছে সেইটা। ঠিক আছে, তাহলে এখান থেকে নিশ্চয়ই আর ক্যালকুলেশন করতে হবে না, আমার ক্যালকুলেটর নেই। আই এর মানটা বার করবি, সেই আই এর মানটা বসাবি, কেবির মানটা বসাবি, এম এর মানটা হাফ বেরোচ্ছে বসাবি, এই দুটোর গুণফল, তাহলে এই তিনটের গুণফল হচ্ছে এইটা। আচ্ছা, টিবির জায়গায় 273-এর সাথে যোগই করে নিস, শুধু 46.2 বসালেও হবে, সেক্ষেত্রে উত্তরটা সেন্টিগ্রেডে আসবে। আমি তোকে বলবো 273 যোগ করে নিবি, দিয়ে ডান দিকে ওটাকে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে তুই TB' মানটা পেয়ে যাবি কিসে? কেলভিনে। ব্যাস হয়ে গেল। ঠিক আছে, তাহলে কীভাবে আই এর মান বার করতে হবে আমি অঙ্কের মাধ্যমে শিখিয়ে দিলাম। আচ্ছা, এটা একটু বই তো পড়বি, অবশ্যই বই পড়বি, তো বই পড়ার সময় কিন্তু তুই কিন্তু এইটা একটু দেখে নিবি। হ্যাঁ, দেখাচ্ছি কোনটা দেখে নিবি। দুটো অঙ্ক করালাম, এরম অনেক অঙ্ক আছে সংযোজন আর বিয়োজনের। তার মানে অঙ্ক কিরম শিখলাম?
প্রথমে দ্রাবটাকে যেমন শিখিয়েছিলাম মোলে যাবি, তারপর মোলালিটি বার করবি, তারপরে ফর্মুলা লিখবি, যে ফর্মুলায় অঙ্ক থাকবে লিখবি, ডান দিকে একটু কষ্ট করে আই এর মানটা বার করে নিবি। এই হচ্ছে অঙ্ক। এই আই এর মানটা পেয়ে গেলি, সেই আই এর মানটা এখানে পুট করে দিবি, এই তো অঙ্ক। সংযোজন বললে এক্স সমান হবে, ওটা 1/n হয়ে যাবে, আর বিয়োজন বললে আলফা ইকুয়াল টু i-1/n-1, ঠিক আছে? তো এইভাবে করে নিতে পারবি। তাহলে এই একটা অঙ্ক গেল। আচ্ছা, ধর এবার আমার জেরক্সের 16 অঙ্কটায় চলে যাই। একটা ভালো অঙ্ক বলেছে 65 গ্রাম জলে কিছু পরিমাণ সোডিয়াম ক্লোরাইড যোগ করার ফলে দ্রবণের হিমাঙ্ক 7.5 ডিগ্রি সি হ্রাস পায়। তাহলে হিমাঙ্কের অবনমনটা বলে দিয়েছে 7.5 সিতেও যা কেলভিনেও তাই, ঠিক আছে, হ্রাস পায়। আচ্ছা, 65 গ্রাম বলেছে জলে, বলেছে দ্রবীভূত সোডিয়াম ক্লোরাইড, মানে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণটা জানতে চেয়েছে। তো তোরা এখানে কি করবি, মনে করি দ্রবীভূত সোডিয়াম ক্লোরাইড ইকুয়াল টু এক্স গ্রাম, এটা ধরে নিবি প্রথমে। এই অঙ্কটায় জিজ্ঞেস করেছে যে কত গ্রাম দ্রাব্য আছে, একটু অন্য টাইপের অঙ্কটা, ভালো অঙ্ক। তো ধরে নিবি দ্রবীভূত সোডিয়াম ক্লোরাইড সমান হচ্ছে এক্স গ্রাম। এবার সেই একই প্রসেসে চলে যাবি, যে এটা তো দ্রাব্য, NaClটা তো দ্রাব্য, অতএব এক্স গ্রাম NaCl ইজ ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই NaCl এর হচ্ছে 23 প্লাস n এর হচ্ছে 23, আর এটার হচ্ছে 35.5, তাহলে 58.5 দিয়ে ভাগ করতে হবে, এত মোল NaCl। ক্লিয়ার? তাহলে প্রথমে মনে করি দ্রবীভূত NaCl আছে এক্স গ্রাম, তাহলে এক্স গ্রাম NaCl সমান হচ্ছে এক্স বাই 58.5 মোল NaCl। তাহলে দ্রাবটাকে দেখ, গ্রাম থেকে মোলে চলে গেলাম, ঠিক আছে? এইবার সেই যেমনকার তেমন আইয়ের অঙ্ক, আইটা সাইডে বার করব, আইয়ের অঙ্কটি সাইডে বার করব। আচ্ছা, তাহলে এবার দেয়া আছে যেটা 65 গ্রাম জলে দ্রবীভূত NaCl দ্রবীভূত NaCl সমান এত মোল। 65 গ্রাম জলে দ্রবীভূত NaCl সমান এত মোল। তাহলে 1000 গ্রাম জলে দ্রবীভূত NaCl সমান হচ্ছে এইটা। এটা কি বেরিয়ে গেল? এটা দ্রবণের এম বেরিয়ে গেল, ঠিক আছে? দ্রবণের এম বেরিয়ে গেল। তাহলে এবার এটা কিসের অঙ্ক? ডেল্টা টিএফ এর অঙ্ক। ডেল্টা টিএফ এর মানও দেওয়া আছে, টিএফ ইকুয়াল টু আই ইন্টু কেএফ ইন্টু এম, ঠিক আছে? তাহলে দেখ ভালো করে বোঝ, এম এর মানটা এখান থেকে বেরিয়ে গেল, ক্যালকুলেটরে ফেললেই বেরিয়ে যাবে, এম এর মান বেরিয়ে গেল। কেএফ এর মান দেয়া আছে 1.86, ডেল্টা টিএফ দেয়া আছে 7.5, সিটাই বসাবি, কিন্তু বলে দিয়েছি কেন বসাবি। তাহলে কেএফ এর মান দেয়া আছে, এম এর মান পেয়ে গেছিস, কেএফ এর মান পেয়ে গেছিস, ডেল্টা টিএফ পেয়ে গেছিস, ঠিক আছে? এখানে এম এর মানে অবশ্য এক্সট্রা একটা আননোন ফ্যাক্টর আছে যেটা বার করতে হবে। তাহলে আমাকে এবার কি করতে হবে, আইটা বার করতে হবে। বলেছে সোডিয়াম ক্লোরাইড 80% বিয়োজিত হয়। আমরা জানি বিয়োজন মাত্রা ইজ ইকুয়াল টু আলফা ইকুয়াল টু i-1/n-1। তাহলে 80% বলেছে, তাহলে এটা হয়ে গেল 0.8, i-1/n-1 মানে 2-1, তাহলে i ইকুয়াল টু হবে 1.8, i ইকুয়াল টু 1.8 হয়ে গেল। তাহলে এবার কী দাঁড়ালো দেখ, ডেল্টা টিএফ এর মান হচ্ছে 7.5, ওকে, ইকুয়াল টু i হচ্ছে 1.8 ইন্টু কেএফ এর মান হচ্ছে 1.86 ইন্টু এক্স গুণিতক 1000 ডিভাইডেড বাই 58.5 ইন্টু 65। ব্যাস, এখান থেকে এক্সটা যদি না বার করতে পারিস তাহলে আমি আর পড়াবো না, ছেড়ে দিলাম পড়ানো আজ থেকে। এক্সের মানটা বার করবি এখান থেকে সমাধান করে, ঠিক আছে? এই তো হয়ে গেল অঙ্ক। তার মানে আবার রিপিট করি, অঙ্কের প্রসেস কি? অঙ্কের প্রসেস হচ্ছে প্রথমে নিয়ম 1, ঠিক বাঁদিকে যেমন আগে শিখেছিলাম সেরকম, শুধু আইটা ডান দিক থেকে বার করে নিয়ে এসে বসিয়ে দেবো এখানে, তাহলেই অঙ্ক হয়ে গেল। কি করব, প্রথমে দ্রাবটাকে মোলে যাব, মোলে যাওয়ার পর কি বার করব, এত গ্রাম জলে দ্রবীভূত দ্রাব এত মোল, হাজারে কত সেটা বেরিয়ে গেল মোলালিটি। তাহলে ফর্মুলা কি, ডেল্টা টিএফ ইকুয়াল টু, আগে ছিল কেএফ ইন্টু এম, এখন এলো ডেল্টা টিএফ ইকুয়াল টু আই ইন্টু কেএফ ইন্টু এম। কেএফ এর মান দেয়া, এমটা বেরিয়ে গেছে, ডেল্টা টিএফ এর মান দেয়া,
আইটাকে প্রত্যেকটা অঙ্কে সাইডে বার করে নিয়ে এসে বসিয়ে দিবি। কেন সাইডে বার করতে বলছি? কারণ তোর তাহলে অঙ্কের প্রসেসটা আই ছাড়া মানে অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য অসংযোজিত যে অঙ্কগুলো ছিল তার যে প্রসেসটা আমি সেটাই ফলো করলাম, শুধু আই এর মানটা এনে বসিয়ে দিলাম, তাহলে আমার অঙ্ক রেডি হয়ে গেল, তাই না? বইতে কিন্তু একটা জিনিস একটু ভালো করে পড়বি, বিয়োজন আর সংযোজন। অবশ্যই থিওরিটা পড়বি, অনেক কিছু জানার আছে এখান থেকে। বিয়োজন আর সংযোজন একটুখানি আমি বলে দিই। দেখবি এখানে কি হচ্ছিল বলতো, পাই এক্সপেরিমেন্টাল ইজ গ্রেটার দ্যান হচ্ছিল পাই থিওরিটিক্যাল। কেন? কারণ কণার সংখ্যা বাড়ছিল। আচ্ছা, ফর্মুলা কী ছিল? পাই পরীক্ষালব্ধ ইকুয়াল টু আই ইন্টু সিআরটি মানে পাই থিওরিটিক্যাল। তাহলে আই ইকুয়াল টু কী হয়েছিল? পাই এক্সপেরিমেন্টাল ডিভাইডেড বাই পাই থিওরিটিক্যাল। পাই দিয়েও করতে পারিস, ডেল্টা টিভি দিয়েও এই একই রকম আসবে। ডেল্টা টিভি এক্সপেরিমেন্টাল ইজ গ্রেটার দ্যান ডেল্টা টিভি থিওরি, একই আসবে। এইবার দেখ আই এর মানটা কী এলো? পাই এক্সপেরিমেন্টাল মানে পাই পরীক্ষালব্ধ বাই পাই তাত্ত্বিক। ঠিক আছে, এবার আমি এখানে কি দেখতে পাচ্ছি, কোনটা বড়? পাই এক্সপেরিমেন্টালটা বড়, তার মানে ওপরেরটা বড়। তার মানে হচ্ছে আই ইজ অলওয়েজ গ্রেটার দ্যান 1 ফর বিয়োজন। বিয়োজনের ক্ষেত্রে আইটা সবসময় গ্রেটার দ্যান 1 হবে। এটা কোশ্চেনে আসে যে ভ্যান্ট অফ ফ্যাক্টরের মান কখন একের থেকে বড় হয়। যদি বিয়োজন ঘটে তাহলে এই কেসটার জন্য অবশ্যই বই পড়বি। এই কেসটার জন্য আই এর মান কী হলো? গ্রেটার দ্যান 1 হলো। আচ্ছা, সংযোজনের ক্ষেত্রে চলে যাই। আই এক্সপেরিমেন্টাল পরীক্ষালব্ধ ইজ লেস দ্যান আই থিওরিটিক্যাল, একই কেস। তাহলে আই এখানে কি আছে, ফর্মুলাটা কি? পাই বাংলায় লিখে একবার, পরীক্ষালব্ধ বাই পাই তাত্ত্বিক। এবার এখানে সংযোজনের ক্ষেত্রে কী হয়? তাত্ত্বিকটা বড় হয়, তাত্ত্বিকটা বড় হয়। তাহলে দেখ ভগ্নাংশ হয়ে যাচ্ছে, নিচেরটা বড় ওপরেরটা ছোট। তাই আই ইজ অলওয়েজ লেস দ্যান ইকুয়াল টু 0, আই ইজ অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 ফর বিয়োজন, লেস দ্যান ইকুয়াল টু নয়, আই ইজ অলওয়েজ লেস দ্যান 0 নয়, সরি আই গ্রেটার দ্যান 1 ফর বিয়োজন, আই লেস দ্যান 1 ফর সংযোজন। তিনটে কেস হতে পারে, কখন আই গ্রেটার দ্যান 1 বিয়োজনের ক্ষেত্রে আই গ্রেটার দ্যান 1 দ্রাবটা বিয়োজিত যদি হয়, কখন আই লেস দ্যান 1 সংযোজন যখন হবে আইটা লেস দ্যান 1, আর কখন আই ইকুয়াল টু 1 আগে যেগুলো করেছিলাম, মানে সংযোজনও হবে না বিয়োজনও হবে না। তখন দেখবি ফর্মুলাগুলো কী ছিল, আমরা ফর্মুলা এখন কি লিখছি? আই ইন্টু কেবি ইন্টু এম। তাহলে আগেরগুলোর ক্ষেত্রে কিন্তু যেগুলো করেছিলাম সব আইগুলো 1 ছিল, ওই জন্য কোনো সমস্যা হয়নি। বুঝতে পারলি? আগে যেগুলো ছিল সংযোজিত অসংযোজিত তড়িৎ অবিশ্লেষ্য এগুলোর ক্ষেত্রে সব আই এর মানটা কী ছিল? 1 ছিল। কেন? কারণ পাই এক্সপেরিমেন্টাল আর পাই থিওরিটিক্যালটা সমান ছিল, ওই জন্য আই এর মান সবসময় 1 থাকতো। তাই আগে যে কলিগেটিভ প্রপার্টিগুলো পড়েছিলিস তাদের ক্ষেত্রে কিন্তু আই এর মান 1 ছিল। আশা করি বুঝতে পারলি। পাই ইকুয়াল টু কি ছিল? সিআরটি। এখানে আইটা 1 ছিল, যখন সংযোজনও হয়নি বিয়োজনও হয়নি, মানে আগে যেগুলো পড়েছিলাম। ঠিক আছে, তো থিওরি আশা করি আজকের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লাগে, বুঝতে পারিস অঙ্কগুলো, যদি বুঝতে পারিস, এই ক্লাসটা ইউটিউবে দিচ্ছি, যদি ভালো লাগে প্রত্যেকে লাইক কমেন্ট করবি, তাহলে বুঝতে পারবো যে ভালো লেগেছে তোদের। ঠিক আছে, অঙ্কগুলো করবি, ভালো করে দেখবি, আরও কোন কোন অঙ্কগুলো চেষ্টা করবি, যেগুলো এই টাইপের অঙ্ক আছে করবি, আটকে গেলে তারপর আমি আছি, আবার অঙ্ক করে দেবো। ভালো লাগলে লাইক কমেন্ট করবি।